হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পেপারটির সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলবো যে কস্টিং এবং ট্যাক্সেশন পেপারটিতে কীরকম ধরনের কোয়েশ্চেন্স এবছরে তোমাদের ইম্পর্টেন্ট আছে, এবছরে আসবে, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল। তোমরা জানো কস্টিং ট্যাক্সেশন পেপারটার মধ্যে কিছুটা অঙ্ক থাকে আর কিছুটা থিওরি পোর্শন থাকে। তো আজকে আমি তোমাদের এই কস্টিং আর ট্যাক্সেশন পেপারটার মধ্যে থিওরি পোর্শন কী কী থাকবে এবং কী কী থিওরি পড়তে হবে এবং তার সাথে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স কী কী আসবে এবং সেই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্সগুলো কী কী পড়তে হবে সেটা ইন ডিটেলসে এই ভিডিওতে তোমাদেরকে বলার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার ভিডিও নিয়মিত দেখছো। আমি এর আগের ভিডিওতে অ্যাকাউন্টসের প্র্যাকটিক্যাল এবং থিওরি সাজেশন দিয়ে দিয়েছি 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তারা নিশ্চয়ই ভিডিওটি দেখে ফেলেছো। এখনও যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা এখনও আগের ভিডিওটি দেখোনি অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। কস্টিং ট্যাক্সেশনে 2024 সালের উচ্চ মাধ্যমিকে কোন কোন প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আগে থিওরি কোয়েশ্চেন্সগুলো বলবো এবং তারপরে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স কী কী ইম্পর্টেন্ট সেগুলোও বলবো। তো প্রথমে কস্টিং পেপারটা নিয়ে বলি, কস্টিংয়ের পার্টটা নিয়ে বলি। কস্টিংয়ে প্রথম যে চ্যাপ্টার আছে কাঁচামালের ব্যয়, সেখান থেকে 4 মার্কসের জন্য তোমাদের যে থিওরিগুলো পড়তে হবে তোমরা দেখতে পাবে, স্ক্রিনেও তোমাদের দিয়ে দিয়েছি, ভিডিও স্ক্রিনেও তোমরা দেখতে পাবে। মূল্য ও ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এটা সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড। স্টোর লেজারের যে দুটি পদ্ধতি আছে, সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড, এই দুটি পদ্ধতির মধ্যে কী সুবিধা আর কী অসুবিধা সেটা লিখতে হবে। তারপরে রয়েছে ফিফো ও লিফো পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লেখো। তারপরে রয়েছে ফিফো এবং লিফো পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সমীচীন, কোন ক্ষেত্রে আমরা ফিফো মেথড অ্যাপ্লাই করি, কোন ক্ষেত্রে আমরা লিফো মেথড অ্যাপ্লাই করি। ডি নম্বর কোয়েশ্চেনে আছে স্টোর লেজার বলতে কি বোঝো। ই নম্বরে আছে কাঁচামালের প্রাপ্তি স্বীকারপত্র কি। এফ নম্বরে আছে সরল গড় পদ্ধতি ও ভারযুক্ত গড়মূল্য পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সমীচীন, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা সিম্পল অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করি আর কোন ক্ষেত্রে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করি। এরপরে জি নম্বর কোয়েশ্চেনে আছে ফিফো এবং লিফো পদ্ধতির মধ্যে 5টি পার্থক্য লেখো। ফিফো আর লিফোর মধ্যে 5টি পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এরপরে আছে কাঁচামাল বিলির মূল্যায়নের উদ্দেশ্যগুলি লেখো আর মজুতের যাচনপত্র কি। এই কটা কোয়েশ্চেন্স তোমাদের কাঁচামালের ব্যয় চ্যাপ্টার থেকে পড়তে হবে। 4 মার্কসের জন্য এই কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার শ্রম সংক্রান্ত ব্যয় বা মজুরি। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য যেগুলো তোমাদের পড়তে হবে, দেখো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এ নম্বরে পড়তে হবে অলস সময় কাকে বলে, এর দুটি উদাহরণ দাও। বি নম্বরে সময় আরক্ষণ পদ্ধতির 5টি বৈশিষ্ট্য লেখো। সি নম্বরে কাজে ব্যয়িত সময়ের নির্ধারণের উদ্দেশ্যগুলি লেখো। ডি নম্বরে স্বাভাবিক সময় ও অস্বাভাবিক অলস সময় বলতে কি বোঝো, উদাহরণ দাও। স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময় বলতে কি বোঝো, উদাহরণ দাও। উভয়ের মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ই নম্বরে উত্তম সময় রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। এফ নম্বরে সময় লিখন ও সময় আরক্ষণের মধ্যে 6টি পার্থক্য লেখো। এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সময় লিখন ও সময় আরক্ষণের মধ্যে 6টি পার্থক্য লেখো। সময় আরক্ষণ পদ্ধতির 4টে বৈশিষ্ট্য লেখো। সময় রক্ষণের 2টি পদ্ধতির নাম লেখো এবং সময় লিখন, সময় আরক্ষণ ও অলস সময়ের মধ্যে সম্পর্কটি লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। সময় লিখন, সময় আরক্ষণ এবং অলস সময়ের মধ্যে সম্পর্কটি লেখো। শ্রম সংক্রান্ত ব্যয় বা মজুরি চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য তোমরা এই কটা কোয়েশ্চেনই পড়বে। এরপরে আছে পারিশ্রমিকের পদ্ধতি, এটাতেও 4 মার্কসের একটা কোয়েশ্চেন্স থাকে। এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, এই নম্বরে হচ্ছে সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির 3টে সুবিধা ও 3টি অসুবিধা লেখো। মানে টাইম বেস ওয়েজেস ক্যালকুলেশন প্রসেস, টাইম রেট সিস্টেমে যে ওয়েজেস ক্যালকুলেশন হয় তার 3টে সুবিধা এবং 3টে অসুবিধা লিখতে বলছে। বি নম্বরে বলছে কার্যভিত্তিক এবং সময় ভিত্তিক, পিস রেট সিস্টেম আর টাইম রেট সিস্টেম, এটাই হচ্ছে কার্যভিত্তিক ও সময় ভিত্তিক মজুরি পদ্ধতির
মধ্যে চারটি পার্থক্য লিখতে বলছে। পিস্টেড সিস্টেম আর টাইম রেট সিস্টেম মজুরি পদ্ধতির মধ্যে চারটি পার্থক্য লিখতে বলছে। তারপরে সি নম্বরের প্রশ্নতে লেখা হয়েছে উত্তম মজুরি প্রদান ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য লেখো। একটা ভালো মজুরি প্রদানের ব্যবস্থার 5টা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে হালসে এবং রাওয়ান মজুরি পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। হালসে পদ্ধতি আর রাওয়ান পদ্ধতিতে যে মজুরি দেওয়া হয় এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কোন ক্ষেত্রে একজন শ্রমিকের মোট উপার্জন রাওয়ান এবং হালসে পদ্ধতিতে পরস্পর সমান হয়। মানে কোন ক্ষেত্রে একজন শ্রমিকের মজুরি রাওয়ান পদ্ধতিতে ক্যালকুলেশন করলে যা মজুরি বেরোবে হালসে পদ্ধতিতে ক্যালকুলেশন করলে সেম মজুরি বেরোবে। এটা 50% যদি টাইম সেভ করে স্ট্যান্ডার্ড টাইমের, কোনো ওয়ার্কার যদি তার স্ট্যান্ডার্ড টাইমের 50% টাইম সেভ করে, অর্থাৎ 50% সময় সে কাজ কমপ্লিট করে ফেলে, তাহলে দেখা যাবে যে হালসে পদ্ধতিতে এবং রাওয়ান পদ্ধতিতে ওয়েজেস ক্যালকুলেশন করলে তার দুটো পদ্ধতিতেই ওয়েজেসের অ্যামাউন্টটা একই বেরোবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ মজুরি বলতে কি বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যক্ষ এবং পরোক্ষ মজুরি বলতে কি বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। এই গেল। এরপরে কস্টিং এর লাস্ট চ্যাপ্টার হচ্ছে উপরি ব্যয় চ্যাপ্টার, ওভারহেড চ্যাপ্টার। এই উপরি ব্যয় চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে 4 মার্কসের মধ্যে, প্রথমে হচ্ছে নম্বরে আছে উপরি ব্যয় কাকে বলে, বি নম্বরে আছে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, উভয়ের মধ্যে 5টি পার্থক্য লেখো। সি নম্বরে আছে দুটি উৎপাদন সংক্রান্ত ও দুটি অফিস সংক্রান্ত উপরি ব্যয়ের উদাহরণ দাও। ডি নম্বরে আছে অর্ধ পরিবর্তনশীল উপরি ব্যয় বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপরে আছে বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয় বলতে কি বোঝো, দুটি উদাহরণ দাও। তারপরে আছে মুখ্য ব্যয় এবং উপরি ব্যয়ের মধ্যে পার্থক্য কি, মুখ্য ব্যয় এবং উপরি ব্যয়ের মধ্যে পার্থক্য কি। তারপরে আছে ব্যবহারের ভিত্তিতে উপরি ব্যয়ের শ্রেণীবিভাগ করো। তারপরে আছে স্থির উপরি ব্যয় বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। এই কটা কোশ্চেন এখান থেকে পড়তে হবে। তারপরে আছে 5 নম্বর চ্যাপ্টার, এটা অ্যাকচুয়ালি এবারে কস্টিং এর কাজ এখানে শেষ। এবারে আমরা চলে গেলাম ট্যাক্সেশন পার্টে। ট্যাক্সেশন পার্টের প্রথমে যে গৃহ সম্পত্তি থেকে আয়, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেখান থেকে কি কি থিওরি পড়বে। প্রথমে হচ্ছে এ নম্বরে আছে গৃহ সম্পত্তি থেকে আয় খাতে করযোগ্যতার ভিত্তিগুলি কি কি লেখো। অর্থাৎ কোনো বাড়ি ইনকাম হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হতে গেলে কি কি শর্ত পালন করতে হবে, তবে সেটি হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হবে। 2 নম্বর হচ্ছে গৃহ সম্পত্তি থেকে আয়ের 4টি উদাহরণ দাও যা আয়কর আইন অনুযায়ী সম্পূর্ণ করমুক্ত। অর্থাৎ বাড়ি থেকেই আয় কিন্তু তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, বাড়ি থেকে আয় অথচ করমুক্ত, এরকম কয়েকটি ক্ষেত্রের উদাহরণ দিতে বলা হয়েছে, 4টি ক্ষেত্রের। তারপরে সি নম্বরে আছে ভাড়া দেওয়া বাড়ির নেট বার্ষিক মূল্য নির্ধারণে পৌর কর ছাড় দেওয়ার শর্তগুলি লেখো। লেট আউট বাড়িগুলো থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিই, তো মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার যে শর্ত আছে সেই শর্তগুলো লিখতে বলা হয়েছে। তারপরে বলছে ডি নম্বরে বলা হয়েছে আইনের 24B ধারা অনুযায়ী নিজ বসবাসের বাড়ির বার্ষিক মূল্য থেকে ঋণকৃত অর্থের উপর সুদ বাবদ 4টি বিষয়ে আলোচনা করো। অর্থাৎ ওই নিজ বসবাসের বাড়ির যে নেট অ্যানুয়াল ভ্যালু আমাদের নীল হয়, সেখান থেকে যে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাদ দিই সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে, অ্যানুয়াল ভ্যালু তো নীল হয় সেখান থেকে লেস ইন্টারেস্ট অন বড় ক্যাপিটাল আমরা বাদ দিই। সেই বড় ক্যাপিটাল বাদ দেওয়ার যে নিয়মগুলো আছে, যে রুলসগুলো আছে, কখন ম্যাক্সিমাম 30,000 টাকা ডিডাকশন হয়, কখন 2 লাখ টাকা অবধি ডিডাকশন হয়, তো সেই রুলসগুলো আমাদের এখানে বলতে হবে। তারপরে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে বিবেচিত মালিক বলতে কি বোঝো, উদাহরণ দাও। বিবেচিত মালিক বলতে কি বোঝো, উদাহরণ দাও, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আছে ন্যায্য ভাড়া কি, প্রমিত ভাড়া কি, নিট বার্ষিক মূল্য বলতে কি বোঝো। এই 3টে কোয়েশ্চেন এখানে আছে, এইগুলো হাউস প্রপার্টি হেড থেকে তোমরা পড়বে এই থিওরিগুলো। তারপরে মূলধনী লাভ থেকে আয়, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, এটা তো পুরোটাই থিওরি, কারণ এটার কোনো অঙ্ক তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিলেবাসে নেই। তো এখান থেকে কি কি পড়বে সেগুলো একটু বলি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি। মূলধনী লাভ বলতে কি বোঝো, বি নম্বরে মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো, 3 নম্বরে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝো, ডি নম্বরে 4টি সম্পত্তির নাম লেখো যা মূলধনী সম্পত্তি হিসাবে বিবেচিত হবে না। এমন 4টে সম্পত্তির নাম লিখতে বলা হচ্ছে যেটা মূলধনী সম্পত্তি নয়। স্বল্প ও দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির মধ্যে পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লং টার্ম ক্যাপিটাল গেন আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে ডিফারেন্স, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস এর মধ্যে ডিফারেন্স। তারপরে আছে মূলধনী লাভ খাতে করযোগ্যতার ভিত্তিগুলো কি, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই ক্যাপিটাল গেন হেডে ট্যাক্সেবল হয়। আর ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত দুটি সম্পত্তির নাম লেখো যা মূলধনী সম্পত্তি হিসাবে বিবেচিত হবে। আমরা সাধারণত জানি পার্সোনাল এফেক্ট বা দৈনন্দিন ব্যবহার্য জিনিস,
সেগুলো কিন্তু ক্যাপিটাল গেনের বা মূলধনী সম্পত্তির আওতায় পড়ে না এবং সেগুলো বিক্রি করলে ট্যাক্স দিতে হয় না, ক্যাপিটাল গেন হয় না। কিন্তু এমন দুটো সম্পত্তির নাম লিখতে বলা হচ্ছে যেগুলো দৈনন্দিন ব্যবহারের জিনিস হলেও তার জন্য কিন্তু ট্যাক্স দিতে হয়। সেটা দুটো, একটা হচ্ছে বাড়ি দৈনন্দিন যে বাড়িতে আমরা বসবাস করি সেটা বিক্রি করলেও ট্যাক্স দিতে হয়। আর একটা হচ্ছে দৈনন্দিন ব্যবহারের অলংকার, কোনো সোনার হার, সোনার আংটি, হ্যাঁ, এই সমস্ত অলংকার, প্রিসিয়াস মেটাল যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করছি, বসে পড়ে থাকছি, সেই অলংকারগুলো বিক্রি করলে কিন্তু আমাদের মূলধনী লাভ হয়। এবারে হচ্ছে অন্যান্য উৎস থেকে আয়, ইনকাম ফ্রম আদার সোর্স। এখান থেকে কি কি থিওরি পড়বে? এখান থেকে তোমরা পড়বে আয়কর আইন অনুযায়ী লগ্নির উপর যে সুদগুলি করমুক্ত তার 5টি উল্লেখ করো। ইন্টারেস্ট ফ্রি ইনকাম, যে ইন্টারেস্টগুলো সম্পূর্ণভাবে ফ্রি, ইন্টারেস্ট ফ্রি, ইন্টারেস্ট এক্সামটেড ফ্রম ট্যাক্স, যে ইন্টারেস্টগুলো ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স, সেই রকম 5টে ইন্টারেস্টের নাম লিখতে বলা হয়েছে। সাবরেন্ট বা উপভাড়া অন্যান্য খাতে করযোগ্য হয় কেন? কেন সাবরেন্ট মানে সাবলেট আউট করে কোনো রেন্ট রিসিভড হলে সেই রেন্ট কিন্তু হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল হয় না, এটা আদার সোর্স হেডে ট্যাক্সেবল হয়, কিন্তু কেন হয় সেটা আমাদের বলতে হবে। ঘোড়দৌড় থেকে অর্জিত আয় থেকে ব্যয় বাবদ অর্থ কি বাদযোগ্য? তারপরে হচ্ছে সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট থেকে সর্বোচ্চ ছাড় কত? আর একটা হচ্ছে এমএলএ এমপিদের প্রাপ্ত বেতন কোন খাতে করযোগ্য হয়? অবশ্যই ইনকাম ফ্রম আদার সোর্স হেডে করযোগ্য হয়। আর অন্যান্য উৎস খাতের আয়ের 5টি উদাহরণ দাও। এমন 5টি ইনকামের নাম করো যেটা কিনা ইনকাম ফ্রম আদার সোর্স হেডে ট্যাক্সেবল হয়। এইটা হচ্ছে অন্যান্য উৎস থেকে আয়, এইখান থেকে থিওরি পড়বে। এছাড়া তোমাদের যে এমসিকিউ এসিকিউ আসে, 12 মার্কসের এসিকিউ আর 24 মার্কসের এমসিকিউ, সেইগুলো কিন্তু লাস্ট 7 ইয়ার্সের যা কোয়েশ্চেন্স তোমাদের এমসিকিউ এসিকিউ এসছে সেগুলো পড়লেই চলবে। এরপরে চলে যাই প্র্যাকটিক্যাল প্রবলেমে। প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা যে তোমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে কি কি জিনিস এবারে খুব ইম্পর্টেন্ট আছে। প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে প্রথম কথা, তোমাদের যে স্টোর লেজার আসবে, এইবারে স্টোর লেজারের মধ্যে ওয়েটেড অ্যাভারেজ বা সিম্পল অ্যাভারেজ মেথডটা খুব ইম্পর্টেন্ট আছে এবং তার সাথে তোমরা ফিফো মেথডটা দেখে যাবে। সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ আর ফিফো মেথড 4 মার্কসের জন্য একটা স্টোর লেজার তোমাদের আসবে। এছাড়া এটা তোমাদের কোয়েশ্চেনের 3-এর দাগ নম্বরে আসবে, 3-এর দাগ নম্বরে আসবে সিম্পল অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ বা ফিফো মেথডে একটা 3-এর এতে 4 নম্বরের একটা কোয়েশ্চেন আসবে এবং তার সাথে 3-এর বিতে একটা 4 মার্কসের থিওরি আসবে। স্টোর লেজারের যে থিওরিগুলো একটু আগে বললাম, প্রথম চ্যাপ্টার স্টোর লেজারের, সেইখান থেকে থিওরিগুলো পড়বে। এবার 4-এর দাগ নম্বরে তোমাদের কোয়েশ্চেনের 4-এর দাগ নম্বরে একটা লেবার থেকে অঙ্ক আসবে। এই অঙ্কের মধ্যে কি অঙ্ক আসবে বলছে সাম অফ টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তোমরা জানো টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, যেখানে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বার করতে হয়, সেই রকম দিয়ে তারপরে ডিফারেন্সিয়াল রেটে ওয়েজেস ক্যালকুলেশন করতে হয়। সেইটা টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেটের একটা অঙ্ক তোমাদের খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে আসতে পারে এ সামস ফর ওয়েজেস ক্যালকুলেশন আন্ডার মিরিক্স পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি মেথড। মিরিক্সের পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি মেথড টেলর্সের মতনই, এটাও এবছর ইম্পর্টেন্ট আছে। এটা 6 মার্কসের জন্য আসবে। আর এর থিওরি ফ্রম চ্যাপ্টার 2 অথবা চ্যাপ্টার 2 এর শ্রম সংক্রান্ত বা ব্যয় বা মজুরি চ্যাপ্টারে যে থিওরিগুলো বললাম সেই থিওরিগুলো আসবে। তাহলে 4-এর দাগ নম্বরে 9 টেলার থেকে একটা অঙ্ক আসবে, টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম থেকে, নয়তো মিরিক্স পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি মেথড থেকে অঙ্ক আসবে, আর তার সাথে একটা থিওরি আসবে চ্যাপ্টার 2 থেকে। এরপরে 5-এর দাগ নম্বরে তোমাদের একটা কমপ্লিট ওয়েজেস ক্যালকুলেশনের অঙ্ক আসবে, এটা 8 মার্কসের জন্য আসবে। দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাবে। এ সাম 5-এর দাগ নম্বরে এ সাম ফর ওয়েজেস ক্যালকুলেশন আন্ডার হালসে অ্যান্ড রাওয়ান প্ল্যান সিস্টেম or time rate and piece rate system and also calculate the total works cost। তোমাদের হয়তো একটা অঙ্ক দিল, কতগুলো ডাটা দিল, যেখান থেকে হালসে, রাওয়ান, টাইম রেট এবং পিস রেট, এই 4টে মেথডেই তোমাদের ওয়েজেস ক্যালকুলেশন করতে হবে এবং তার সাথে তোমাদের ওই জবটা করার জন্য যে র মেটেরিয়ালস দরকার এবং যে ওয়ার্কস ওভারহেড দরকার, ফ্যাক্টরি ওভারহেড দরকার, সেটা তোমাদের বলে দেবে। সেইখান থেকে তোমাদের 4টে মেথডেই ওয়ার্কস কস্ট অবধি ক্যালকুলেট করে দেখাতে হবে। এরম একটা বড় লেবারের অঙ্ক 8 মার্কসের জন্য আসবে, ঠিক আছে। এরপরে 6-এর দাগ নম্বরে তোমাদের একটা হাউস প্রপার্টি বা ক্যাপিটাল গেনের একটা অঙ্ক আসতে পারে। এটা 6-এর দাগ নম্বরে এ বি সি করে 3টে অঙ্ক থাকবে 4 মার্কসের। কি বললাম? 6-এর দাগ নম্বর প্রশ্নে তোমাদের এ বি সি করে 3টে অঙ্ক থাকবে 4 মার্কসের। এর মধ্যে অঙ্ক বলতে একটা থিওরি থাকবে, এ থিওরি ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি থেকে বিবেচিত মালিক কাকে বলে বা হাউস প্রপার্টি খাতে করযোগ্য হওয়ার ভিত্তিগুলো কি ইত্যাদি, যে আমি কোয়েশ্চেন্সগুলো আগে বললাম সেই প্রশ্নগুলো আসবে।
ওগুলো তোমরা পড়বে। ক্যাপিটাল গেইন থেকে একটা থিওরি আসবে এবং তার সাথে ইনকাম ফ্রম আদার সোর্স থেকে একটা অঙ্ক আসবে, সাম অফ ইনকাম ফ্রম আদার সোর্স, অথবা হাউস প্রপার্টির একটা ছোট অঙ্ক আসবে যেখানে তোমাদের নেট অ্যানুয়াল ভ্যালু অবধি বার করতে হবে। হয়তো দুটো বাড়ি দিয়ে বললো এই দুটো বাড়ির ক্যালকুলেশন করে নেট অ্যানুয়াল ভ্যালু অবধি বার করো, এরকম একটা নেট অ্যানুয়াল ভ্যালু বা গ্রস অ্যানুয়াল ভ্যালু অবধি ক্যালকুলেশনের অঙ্ক দেবে। হয়ে গেল। এরপরে তোমাদের লাস্ট দাগ নম্বরে একটা হাউস প্রপার্টির বড় অঙ্ক দেবে, এটা 6 এর পরে 7 দাগ নাম্বার হবে। 7 দাগ নম্বরে একটা হাউস প্রপার্টির বড় অঙ্ক দেবে, একটা কমপ্লিট সামস দেবে হাউস প্রপার্টির এবং তাতে 10 মার্কস থাকবে। সুতরাং হাউস প্রপার্টিতে তোমাদের একটা ছোট অঙ্ক একটা বড় অঙ্ক সব মিলিয়ে, একটা 4 মার্কসের ছোট অঙ্ক আর একটা 10 মার্কসের বড় অঙ্ক, সব মিলিয়ে তোমাদের হাউস প্রপার্টিতে কিন্তু 14 মতন মার্কসের অঙ্ক থাকবে এবং তার সঙ্গে আরো 5-6 মার্কের এমসিকিউ এসিকিউ থাকবে। সুতরাং হাউস প্রপার্টি চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বে এবং হাউস প্রপার্টির যে অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট আছে তার মধ্যে তোমার নেট মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেশন করা। তোমরা জানো কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এই 4টে বিগ সিটিজের ক্ষেত্রে আমরা যখন মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেট করি তখন নেট মিউনিসিপাল ভ্যালুর ওপর ট্যাক্স ক্যালকুলেশন করি, আর নেট মিউনিসিপাল ভ্যালু মানে হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু 90%। তো এই ব্যাপারটার উপরে তোমাদের নেট গ্রসের ওপরে অঙ্ক থাকতে পারে। এছাড়া ভ্যাকেন্সি পিরিয়ড, আনরিয়েলাইজ রেন্ট, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, তারপরে মিউনিসিপাল ট্যাক্স ওনার কিছুটা পে করেছে, কিছুটা টেনেন্ট পে করেছে বা ওনার এখনো মিউনিসিপাল ট্যাক্স পে করেনি, ঠিক আছে। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালের মধ্যে রিপেয়ারিং এর জন্য লোন নিয়েছে, বাড়ির কনস্ট্রাকশনের জন্য লোন নিয়েছে, এরকম দুটো ধরনের কেস হয়। এই ব্যাপারগুলো তোমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে দেখে যাবে খুব ভালো করে। ব্যাস এইটাই হচ্ছে তোমাদের কস্টিংয়ের সাজেশন। এর বাইরে আর তোমাদের কিচ্ছুটি পড়ার দরকার নেই। আর হয়তো তোমাদের পরীক্ষার 1 মাস মতন সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা কস্টিংয়ের চ্যাপ্টার ওয়াইজ এই যে কোয়েশ্চেন্সগুলো বলে দিলাম কস্টিংয়ের এবং ট্যাক্সেশনের চ্যাপ্টার ওয়াইজ এই কোয়েশ্চেন্সগুলোই তোমরা মুখস্থ করো, তোমরা বারে বারে পড়ে পড়ে লেখো, যাতে এই কোয়েশ্চেন্সগুলো আসলে তোমরা খুব সহজে খুব ভালো করে লিখতে পারো। এবং কিভাবে তোমাদের প্রশ্ন লিখতে হবে, আনসার দিতে হবে, সেই ব্যাপারে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কগুলো আমি পাঠিয়ে দেবো, যাতে তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং তাহলে পুরো বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে। আমার ভিডিওটি যদি তোমাদের সকলের খুব ভালো লাগে এবং ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে নিশ্চয়ই তোমরা আমার ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে লিখে জানাবে এবং সেই সঙ্গে এই ভিডিওটি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা আগামী ভিডিওতে আমি বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টে কী কী পড়তে হবে তার ডিটেলস সাজেশনস বলবো। তাই তোমরা যারা আমার এই সাজেশনসগুলো পেতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সবার আগেই তোমরা নোটিফিকেশন পাও এবং ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে মতন আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।